এই মক টেস্ট এবং ক্লাসটি আজকে নিতে চলছি। তো চলো তোমরা পরীক্ষা দাও, কে কত পাও আমাকে অবশ্যই জানিয়ে দেবে। তো শুরু করে দিচ্ছি, চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের কিন্তু রয়েছে এখানে মক টেস্ট, তোমরা দেখতেই পাচ্ছ মক টেস্ট রয়েছে তোমাদের 4। তো দেখো এই যে 4 মক টেস্ট রয়েছে, এই 4 মক টেস্টের মধ্যে কে কত পাবে আজকে আমাকে বলবে, ক্লাস প্লাস মক টেস্ট। চলো অনেক কথা বলে ফেললাম, আজকে একটু বেশি বকবক করা হয়ে গেল। সঠিক উত্তরটি বেছে লেখো এবং সকল প্রশ্ন কিন্তু আবশ্যিক। এখানে কিন্তু রয়েছে তোমাদের 21টি। তো প্রথম কোশ্চেন রয়েছে, দেখো একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। দেখো প্রথম কোয়েশ্চেন 1 নম্বরের, একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ দাও। তোমরা কিন্তু অনেকেই করে ফেলেছো, দেখে নিচ্ছি। উত্তম উত্তম মাল করেছো, সি বিট্টু করেছো, সি দেখে নিচ্ছি শুভম, রোহিত, ওকে, মেরিনা মেরিনা। তো তোমরা সবাই করে ফেলেছো ভূপাল গ্যাস দুর্ঘটনা। ওকে ওকে, তোমাদের কিন্তু উত্তর সঠিক, সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ভূপাল গ্যাস দুর্ঘটনা হলো মনুষ্য সৃষ্ট বিপর্যয়, তার মানে ভূপাল গ্যাস দুর্ঘটনা একটি মানুষের দ্বারা তৈরি। তার মানে তোমরা 1+ করে নাও। তাহলে আমি পরের কোশ্চেন দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের কিন্তু সবার আনসার কিন্তু আমি সবার এসএমএস দেখতে পাচ্ছি না, মানে বলতে পারছি না, এই জন্য আমি এক্সট্রিমলি সরি। তো দেখো এরপরে রয়েছে তোমাদের, দেখো শ্রীলঙ্কায় সেকেন্ড কোয়েশ্চেন, শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটির নাম কি? দেখো শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি কোনটাকে বলা হয়? দেখো সয়াবিন রয়েছে, তারপরে কফি রয়েছে, ডাব রয়েছে, সূর্যমুখী রয়েছে। কোনটাকে, কোন ফসলটিকে শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি বলা হয়? দেখে নিচ্ছি তোমরা। উত্তম মাল, তারপরে আইনুর, সি করেছো দেখে নিচ্ছি, ওকে। হ্যাঁ, উত্তর সব তোমাদের সঠিক, সবার উত্তর কিন্তু সঠিক, সি ইজ দ্য কারেক্ট আনসার, ডাব। দেখো শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি বলা হয় ডাবকে, উত্তর কিন্তু সঠিক। 3 নম্বরে চলে যাও। দেখো 3 নম্বরে, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল তারপরে শাকসবজি চাষ করা হয় তখন তাকে কি বলে? সরি, তখন তাকে বলা হয় উদ্যান কৃষি, মিশ্র কৃষি, বাগিচা কৃষি, ব্যাপক কৃষি। দেখো এই ধরনের কৃষিকে কি বলা হয়? চটজলদি উত্তর দাও। 3-এর রোহিত মহাপাত্র আছো, উত্তম উত্তম 3-এর এ বললে, উত্তম 3-এর এ। দেখি আর কে বলে, বিট্টু চন্দ্র 3-এর এ, বিট্টু চন্দ্র 3-এর এ। রাহুল রাহুল রেওয়ানি সি বললে, বিট্টু বললে এ, আমি বলে দেবো অবশ্যই। দেখি দেখি আর কে কমেন্ট করে, শুভ মন্ডল 3-এর এ, রোহিত 3-এর এ, ঠিক আছে। তোমাদের উত্তর কিন্তু আমি অনেকের নাম বলে ফেলেছি। 3-এর এ, এ কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এ উদ্যান কৃষি, তার মানে যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে কিন্তু হর্টিকালচার বা উদ্যান কৃষি বলে, হর্টিকালচার বা উদ্যান কৃষি বলা হয়। ঠিক আছে, তো এই ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তাদের কিন্তু 1+ করে নাও। আমি পরের পেজে যাচ্ছি। দেখো রয়েছে শতদ্রু। শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ? দেখো আমরা জানি বিভিন্ন টাইপের নদী আছে, কিন্তু এখানে রয়েছে শতদ্রু নদী। এই শতদ্রু নদী কোন নদীর উদাহরণ, কোন টাইপের নদীর উদাহরণ? দেখো রয়েছে পূর্ববর্তী নদী আছে, পরবর্তী নদী আছে বিতে, সিতে আছে অধ্যারোপিত নদী, তারপরে বিপর নদী। বিপর নদী উত্তর কি হবে? দাগ নম্বর সহ কিন্তু আমাকে বলবে, দাগ নাম্বার সহ আমাকে বলবে। দেখে নিচ্ছি উত্তম মাল বলছে 4-এর এ, দেখে নিচ্ছি 4-এর এ, শুভম 4-এর এ, বিট্টু 4-এর এ, ওকে। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু ফুটবল বয় বলছে 4-এর এ, ঠিক আছে। তারপরে তারপরে কি মডার্ন স্ট্যাটাস সুপ্রিয়, তোমরা যারা বলেছো তোমাদের সবার কিন্তু উত্তর কিন্তু সঠিক। তার মানে উত্তর হতে চলছে তোমাদের পূর্ববর্তী নদী। ঠিক আছে, পূর্ববর্তী নদী এই ইজ দ্য কারেক্ট আনসার। আর একটা কথা বলে দিচ্ছি, অধ্যারোপিত নদীর উদাহরণ কিন্তু সুবর্ণরেখা, খুব গুরুত্বপূর্ণ একটি সুবর্ণ রেখা। ঠিক আছে, অধ্যারোপিত নদী কিন্তু একটি সুবর্ণ রেখা, একটি গুরুত্বপূর্ণ নদী, এটা কিন্তু অধ্যারোপিত নদী। এটা এটা কিন্তু তোমরা মাইন্ডে নিয়ে নাও। অধ্যারোপিত নদীর উদাহরণ হলো সুবর্ণ রেখা। তার মানে এখানে কিন্তু উত্তর হবে এর ক্ষেত্রে পূর্ববর্তী নদী হলো শতদ্রু নদী। এরপরে রয়েছে তোমাদের পাঁচে চলে যাও, দেখে নাও মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পের নাম কি? দেখো তোমরা জানো মালয়েশিয়ায় আমরা জানি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা, ওই সমস্ত জায়গায় রয়েছে লাওস, কাম্পুচিয়া, বর্নিও, এই সমস্ত জায়গায় রয়েছে কিন্তু মালয়েশিয়া। তো মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো
দক্ষিণ পূর্ব এশিয়া একটি দেশ হলো মালয়েশিয়া। পাট শিল্প, কাগজ শিল্প, শীতে রবার শিল্প, পেট্রোরসায়ন শিল্প। অবশ্যই আমাকে দাগ নাম্বার সহ বলবে। তোমাদের উত্তর দেখে নিচ্ছি, তোমাদের উত্তর সবাই সঠিক, সবাই সঠিক, কিন্তু মেরিনা আক্তার একটু মিস্টেক, না মেরিনা আক্তার তোমার 4 নম্বরের উত্তর ঠিক আছে, এখন কিন্তু 5 নম্বরের উত্তর বলবে। ইয়েস, তোমাদের উত্তর সবাই সঠিক। তার মানে তার মানে রয়েছে রবার শিল্প। তোমরা যারা করেছো রবার শিল্প, সি ইজ দ্য কারেক্ট আনসার। মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রবার শিল্প। দেখো, তোমাদের যদি আমি উচ্চ মাধ্যমিক ভূগোলের 10-12টি প্র্যাকটিস সেট করিয়ে দিই, মক টেস্ট করিয়ে দিই, তাহলে দেখবে তোমাদের কোয়েশ্চেন সম্পর্কে অনেকটা কনসেপ্ট হয়ে যাবে। পরীক্ষার তোমাদের কোনো টেনশন করতে হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ, আহ, সাথে ছয়ে ছয়ে বলা হয়েছে পর্যটন। পর্যটন মানে ট্যুরিজম। যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত সেটির নাম কি? ট্যুরিজম। দেখো, পর্যটন প্রাথমিক পর্যায়ের ক্ষেত্র, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্র, তৃতীয় পর্যায়ের ক্ষেত্র, চতুর্থ পর্যায়ের ক্ষেত্র। তার মানে ট্যুরিজম। ট্যুরিজম দেখো কোন পর্যায়ের আর কি ক্ষেত্র। আর একটু আজকে দেখো একটু লাইটিং এর একটু ডিস্টার্ব আছে, তাই একটু ঝাপসা আসবে, কালো আসবে। তো দেখতেই পাচ্ছ লাইটিং এর একটু প্রবলেম আছে। তো দেখে নাও, এখানে তোমরা যারা করেছো পর্যটন প্রাথমিক, দেখে নিচ্ছি তৃতীয়। দেখো তোমরা যারা সি করেছো, হ্যাঁ দাগ নাম্বার কিন্তু বলবে, দাগ নাম্বার কিন্তু বলবে যারা করেছো পর্যটন। এই পর্যটন কিন্তু তৃতীয় স্তরের ক্রিয়াকলাপের ক্ষেত্র, বা বলা যায় উম হ্যাঁ, বা বলা যায় টার্সিয়ারি। ঠিক আছে, টার্সিয়ারি বা তৃতীয় পর্যায়ের ক্ষেত্র হলো এই দেখো, এটা রয়েছে পর্যটন, পর্যটন ক্ষেত্র। তার মানে সি ইজ দা কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নাও। এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের আহ কত সাথে। সাথে কি বলা হয়েছে দেখো তো, সাথে বলা হয়েছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রাথমিক পরিপোষক কোনটি? দেখো, উদ্ভিদ তোমরা জানো, উদ্ভিদের বৃদ্ধির জন্য বলো, উদ্ভিদের একটি প্রাথমিক যেই পরিপোষক পুষ্টি মৌল বলো, সেই পুষ্টি মৌলের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ? লোহা রয়েছে বিতে, ম্যাঙ্গানিজ রয়েছে সিতে, রয়েছে তামা, ডিতে রয়েছে নাইট্রোজেন। দাগ নাম্বার সহ কিন্তু আমাকে বলবে, দাগ নাম্বার সহ আমাকে বলবে যারা করেছো নাইট্রোজেন। নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এখানে আমি বলে দিচ্ছি এন, পি কে, এই তিনটি মৌল কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এন পি কে, এই তিনটিকে একত্রে বলা হয় প্রাথমিক পুষ্টি মৌল। প্রাথমিক পুষ্টি মৌল এই তিনটিকে বলা হয় এনপিকে। ওকে, তাহলে এই কোশ্চেনের উত্তর হলো নাইট্রোজেন। এরপরে চলে যাচ্ছি আমি পরের কোশ্চেনে, তোমরা কিন্তু দাগ নাম্বার বলবে। পরের কোশ্চেন বলতে দেখো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যারা নতুন আছো, নতুনদের ক্ষেত্রেই আমি এটি বলছি। আর যারা পুরনো আছো তোমরা জানো, পিডিএফ পেতে গেলে অবশ্যই দেখো এই পিডিএফ, ভূগোলের উচ্চ মাধ্যমিক পিডিএফ 2025 সালের জন্য পিডিএফ এর পেতে গেলে কি করতে হবে এবং বিশেষত কি আছে। দেখো, উচ্চ মাধ্যমিক তোমাদের এই পিডিএফ এর, ভূগোলের পিডিএফ এর প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে, এসএকিউ রয়েছে। প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু রয়েছে সেগুলো। সেই সঙ্গে প্রত্যেকটি অধ্যায়ে বাছাই করা তোমাদের 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরের, মানে তোমাদের 7 নম্বরে যে ব্রড কোশ্চেন হয় সেগুলো কিন্তু রয়েছে এই পিডিএফ এর মধ্যে। সঙ্গে এমসিকিউ, এসএকিউ, উত্তর সব বাছাই করা এই কোশ্চেনগুলো রয়েছে, টাইপ করা পিডিএফ। তো এই পিডিএফ অবশ্যই তোমরা পাবে। আর এই পিডিএফ এখন তোমাদের হাতের মুঠোয়, তোমাদের মোবাইলের মধ্যে, মোবাইলের মুঠোয়, হাতের মুঠোয় তোমরা পাচ্ছ এই পিডিএফ। আর এই পিডিএফ পেতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপে 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। তো অবশ্যই পিডিএফ পেতে গেলে তোমরা জানো তোমাদের কন্ডিশন আছে। তো এই পিডিএফ যারা যারা পেতে চাইছো তোমাদের কিন্তু তোমরা জানো, যারা নতুন আছো তোমাদের বলে দিচ্ছি 165, তোমাদের কিন্তু এই পিডিএফ নিতে গেলে টোটাল কিন্তু পিডিএফ 12টি অধ্যায়ের পিডিএফ পেয়ে যাবে 165 টাকায়। তো অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। চলো প্রিয় শিক্ষার্থীরা, পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। রয়েছে তোমাদের আটে বলা হয়েছে কোস্টিক কোস্টিক সোডা, সোডা অ্যাশ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন শিল্পে? এতে রয়েছে পাট শিল্প, বিতে কার্পাস বয়ন শিল্প, সিতে কাগজ শিল্প, ডিতে রয়েছে লৌহ লৌহ ইস্পাত শিল্প। তো উত্তর এখানে কোনটি হবে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। চট জলদি, ইউটিউব, ফেসবুক দু জায়গা থেকে দেখছো তোমরা, দু জায়গা থেকে কমেন্ট করো। এই কস্টিক সোডা, সোডা অ্যাশ, সালফিউরিক অ্যাসিড, রং, ব্লিচিং পাউডার, তারপর চুনাপাথর, ডলোমাইট, এগুলো কিন্তু সবই কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। ঠিক আছে, তো সি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের সি করেছো তোমরা কিন্তু 1+ করে নাও।
ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি তোমাদের নয়ে। নয়ে বলা হয়েছে মেক্সিকো উপসাগর কিংবা ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত। দেখো মেক্সিকো উপসাগর রয়েছে আর অন্যদিকে ক্যারিবিয়ান সাগর রয়েছে। এই ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? টাইফুন রয়েছে, বিতে টর্নেডো, সিতে হেরিকেন, আর ডিতে রয়েছে উইলি উইলি। দেখো অবশ্যই আমাকে বলে দাও কুইকলি 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 দেখে নিচ্ছি, কুইকলি আমাকে কমেন্ট করো। যারা যারা আছো লাইনে অবশ্যই আমাকে কমেন্ট করো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাদের। দেখো যারা এখানে আছো, দেখো আমি বলে দিচ্ছি, তোমরা কমেন্ট দেখি কে কে করেছো। কমেন্ট করেছো নয়ের সি, আইনুর, তারপরে রোহিত, তারপরে শুভম, মেরিনা, আটের বি। আটের বি এখন কিন্তু নয়ে বলবে। আটের বি কার্পাস বয়ন শিল্প। না এটা হবে কার্পাস কাগজ শিল্পে হবে। ঠিক আছে, তো নয়ে দেখে নিচ্ছি। নয়ে তোমরা অনেকেই করেছো, কালি গেমিং আছো, ওকে, রোহিত, শুভম, তারপরে এনামুল হক আছো, আটের সি। ঠিক আছে, তোমরা যারা এখানে করেছো দেখে নাও। তোমরা যারা করেছো হেরিকেন, ঠিক আছে, হেরিকেন ইজ দ্য কারেক্ট আনসার। দেখো তার মানে মেক্সিকো উপসাগর এবং ক্যারিবিয়ান সাগরে বা পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে, এখানে যদি থাকতো পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে, তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাদ কি নামে পরিচিত? উত্তর কিন্তু হবে হেরিকেন। দেখো হেরিকেনের উত্তর হবে, তার মানে কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো তারা কিন্তু 1+ করে নাও। আর টর্নেডো দেখা যায়, তোমরা জানো মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় টর্নেডো, মিসিসিপি নদীর মোহনায় টর্নেডো দেখা যায়। তারপরে টাইফুন তোমরা জানো চীন সাগরে টাইফুন। আর উইলি উইলি দেখা যায় কিন্তু অস্ট্রেলিয়ায় দেখা যায়। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের 10 কি আছে দেখি। সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? দেখো সেবা ক্ষেত্র মানে সার্ভিস যেটাকে বলা হয়। ঠিক আছে, এই সার্ভিস বা সেবা ক্ষেত্র আমি বলে দিচ্ছি। আমি 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 অপশন বলছি। দেখো সাদা পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী, শীতে নীল পোশাকের কর্মী, গোলাপি পোশাকের কর্মী। সেবা ক্ষেত্র বলতে কিন্তু এখানে রয়েছে, দেখো আহ তৃতীয় পর্যায়ে আমি হিন্টস দিয়ে দিলাম তোমাদের। তৃতীয় পর্যায়ের ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের কোন পোশাকের বা কোন কলার ওয়ার্কার বলা হয়? তো এখানে যারা যারা আছো 10-এ দেখে নিচ্ছি। রোহিত আছো, তারপরে মডার্ন স্টার আছে, এ বললে গৌরব আছো, এনামুল আছো, রোহিত আছো, বিজন বর্মন আছো। দেখি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে দিয়েছো রোহিত। ওকে, আমি দেখে নিচ্ছি। এখানে কিন্তু সেবা ক্ষেত্র হবে তোমাদের। দেখো আমি বলে দিই, তোমরা অনেক সময় পরীক্ষা এরকম বাদ দেবে। দেখো লাল পোশাক আমরা প্রথম পর্যায়ে জানি। লাল পোশাক আমরা জানি ফার্স্ট পর্যায়ে, প্রথম পর্যায়ে। আর নীল নীল আমরা জানি সেকেন্ড পর্যায়ে। তার মানে এটা হবে না। সেবা ক্ষেত্র মানে তৃতীয় পর্যায়ে। তার মানে হবে তোমাদের কি হবে বলো তো? গোলাপি পোশাকের। যারা ডি করেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, গোলাপি পোশাকের কর্মী। ঠিক আছে, তার মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। মানে এটাকে বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার। পিঙ্ক পিঙ্ক কলার ওয়ার্কার, কলার কালার নয় কিন্তু, COLLAR, পিঙ্ক কলার ওয়ার্কার। তো এই তৃতীয় পর্যায়ের সঙ্গে যারা যুক্ত তাদের পিঙ্ক কলার ওয়ার্কার বলা হয়। তোমরা যারা করেছো ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমার 1 নম্বর কিন্তু নিয়ে নাও। এরপরে রয়েছে তোমাদের 11তে বলা হয়েছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী ও পুরুষের অনুপাত কত? তার মানে 1000 না 1000 পুরুষে 1000 পুরুষের নারীর সংখ্যা কত? 1000 পুরুষের নারীর সংখ্যা কত? চট জলদি বলবে। দেখে নিচ্ছি। দেখো এতে রয়েছে 925:1000, বিতে 930:1000, সিতে 935:1000, 940:1000। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো চট জলদি। রোহিত 11 ডি বললে। দেখে নিচ্ছি তোমরা আগে আগে বলে ফেলেছো আমার আগে। রোহিত ওকে। কালী গেমিং বলছে 11 ডি। কালী গেমিং উত্তম মাল, কালী গেমিং, ফারজানা সুলতানা ডি, শুভম ডি, বিট্টু ডি, আইনুর আলী ডি, ওকে, বাপন মন্ডল ডি, গৌরব বর্মন ডি, শুভম। তোমরা কিন্তু সবাই করেছো। রঞ্জিত মন্ডল ওকে, বিজয় বর্মন, ফুটবল বা বয়, অভিষেক ওকে। তোমরা কিন্তু সবাই উত্তর কিন্তু সঠিক। আমি উত্তরটি সঠিকই ধরে নিচ্ছি। তোমরা কিন্তু সবাই সঠিক করেছো। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে 940 জন। হাজারে কত? 940 জন। ওকে, 1000 জন পুরুষের 940 জন নারী। ঠিক আছে,
তার মানে বুঝতেই পারছো ভারতবর্ষে কিন্তু পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম। ঠিক আছে, তোমরা যখন বিয়ে করতে যাবে দেখবে মেয়ে পাবে না। ঠিক আছে, ঠিক সেইভাবেই যে ভারতবর্ষে পুরুষের সংখ্যাটা অনেকটা বেশি আর নারীর সংখ্যা অনেকটা কম। তার মানে তোমরা যখন বিয়ে করতে যাবে, ঠিক আছে, যখন তোমাদের 25, 30, 35 হয়ে যাবে, তখন তোমরা কিন্তু এই মেয়ে পাবে না। এটা একটা প্রবলেম হয়ে যাবে। তবে কেরালায় কিন্তু মেয়েদের সংখ্যা একটু বেশি। ঠিক আছে, 1084 জন। কেরালায় কিন্তু মেয়েদের সংখ্যা বেশি। কেরালায় 1084 জন মেয়ে, মানে 84 জন। এখানে কি হবে, 1084 জন। তার মানে কেরালায় কিন্তু মেয়েদের সংখ্যা বেশি। কিন্তু অন্যান্য রাজ্যে তুলনামূলকভাবে হরিয়ানা, তারপরে হিমাচল প্রদেশ, এই সমস্ত জায়গায় নারীদের সংখ্যা খুবই খুবই কম। ঠিক আছে, বলা যায় ওখানে টাকা দিয়ে মেয়েদের নিয়ে আসতে হয় বা বিয়ে করতে হয়। তো এরকম কন্ডিশন রয়েছে তো ওই সমস্ত রাজ্যগুলোতে। তো ওভারঅল ভারতবর্ষে কিন্তু নারীদের সংখ্যা কম আর পুরুষের সংখ্যা কিন্তু বেশি। এই জন্যই একটা ব্যালেন্স নেই, একটি প্রবলেম ক্রিয়েট হয়। তো উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। যাদের হয়েছে তারা 1 নাম্বার করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের আম, এরপরে রয়েছে দেখো তোমাদের 12 নম্বরে, একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম কি? মুক্ত ভাসমান মানে কি বলতো? মুক্ত ভাসমান আমি এখানে এঁকে দিলে তোমরা কিন্তু ব্যাপারটি তোমরা কিন্তু বুঝে যাবে। তাই তোমাদের আর কিছু বলার নেই। মুক্ত ভাসমান মানে যে সমস্ত উদ্ভিদ জলে সম্পূর্ণ ভাসমান। তার মানে এখানে কিন্তু মাটি, এটা কিন্তু মাটি বা কাদা। আর এই যে উদ্ভিদ দেখতে পাচ্ছ, এই উদ্ভিদ কিন্তু সম্পূর্ণ ভাসমান। ঠিক আছে, তো সম্পূর্ণ ভাসমান উদ্ভিদ কি হতে পারে? হোগলা, পদ্ম, শালুক, কচুরিপানা। অপশন বলবে 12 ডি। তোমরা 12 ডি সবাই বলে ফেলেছো, আমার হিংস ধরে ফেলেছো। তো উত্তর কিন্তু তোমাদের সবাই সঠিক। ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা নামগুলো বললাম না, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের সঠিক। 1 নাম্বার করে নাও। এগুলো কিন্তু মুক্ত ভাসমান, মানে এটা কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারে। ঠিক আছে, তোমাদের মুর্শিদাবাদ, মানে মালদা হোক, মুর্শিদাবাদ হোক, নদিয়া হোক, হয়ে একদম সুন্দরবন, কলকাতা সুন্দরবনে একদম সমুদ্র পর্যন্ত চলে যেতে পারে। তার মানে এটা মুক্ত ভাসমান, ভবঘুরে। ওকে, তো এর কোনো ঠিক ঠিকানা নেই। তো আর এই যে হোগলা, পদ্ম, শালুক, এগুলো কিন্তু মাটির সঙ্গে গ্রথিত থাকে। কিছু অংশ জলের উপরে থাকে, কিছু অংশ মাটির সঙ্গে গ্রথিত থাকে। তো বোঝা গেল, মূলগুলো মাটির সঙ্গে গ্রথিত থাকে। একমাত্র এটাই উত্তর। এরপরে রয়েছে তোমাদের 13তে বলা হয়েছে মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল। মিলেট তোমরা জানো, মিলেট এক ধরনের কি বলবো, মিলেট হলো, বলে দিচ্ছি দেখো, আমি হিংস দেবো না, তবে মিলেট শস্য কোনগুলো দেখো, জোয়ার, বাজরা, রাগি, কুটকি, এগুলো কিন্তু তোমাদের রয়েছে মিলেট। তো এই মিলেট কখন হয়? এই মিলেট কোন কৃষি প্রণালীর অন্তর্গত? আর্দ্র কৃষি, বিতে শুষ্ক কৃষি, স্থানান্তর কৃষি, বাণিজ্যিক কৃষি। অবশ্যই আমাকে 12 বলবে দেখে। 13 দেখে নিচ্ছি। 13 ফার্স্ট কমেন্ট কি করেছে? ও মা, অনেকগুলো করেছে, আমি খুঁজে পাচ্ছি না। ফার্স্ট কে করলো আমি খুঁজে পাচ্ছি না। এখানে রোহিতকে দেখছি 13 বি করলে। রোহিত 13 বি। ফারজানা 13 বলবে। রোহিত 13 ডি, 13 বি দেখে নিচ্ছি। 13 বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, রোহিত। কালী, কালী দেখে নিচ্ছি। এরপরে রোহিত বি। রোহিত বারবার কমেন্ট করে না। আহ, তারপরে কামাল, কমল বর্মন বললে কমল বি। ঠিক আছে, বাপন হাই, বাপন মন্ডল, গুড ইভিনিং বাপন মন্ডল, তুমি তো ছিলে এত সময়, কোথায় ছিলে? বিট্টু, রোহিত, মডার্ন স্ট্যাটাস, বিজয় বর্মন, তোমরা যারা করেছো তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। এনামুল, ওকে, কালী, ওকে, তোমাদের নামগুলো সরি বলতে বললাম না সবাই। তোমাদের উত্তর সবাই সঠিক হয়েছে। দেখো, মিলেট কিন্তু শুষ্ক কৃষির প্রধান ফসল। তার মানে তোমরা বুঝতেই পারছো, মিলেট কিন্তু যেখানে 25 সেন্টিমিটারের বৃষ্টিপাত কম, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটার কম, মানে শুষ্ক অঞ্চল, সেই সমস্ত অঞ্চলে কিন্তু জোয়ার, বাজরা, রাগি, কুটকি, এগুলো কিন্তু উৎপন্ন হয়। যাদের হয়েছে তারা 1 নাম্বার করে নাও। ঠিক আছে, আজকে আমার হাতে যে স্ট্যান্ডটি রয়েছে সেই স্ট্যান্ডটি একটু ছোট, তাই দূর থেকে আমাকে দেখতে হচ্ছে। আর বড় স্ট্যান্ডটি আমি খুঁজে পাচ্ছি না। তো অবশ্যই একটু প্রবলেম হচ্ছে। তো দেখো, এরপরে রয়েছে তোমাদের দেখো 14তে কি বলা হয়েছে? অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে কি বলে? সহজাত জল এ, বিতে উৎসন্দ জল, সিতে ভাদর জল, ডিতে রয়েছে আবহাওয়িক জল। দেখে নিয়েছি তোমাদের 14তে তোমরা তো অনেকেই কমেন্ট করে ফেলেছো। তো যাই হোক, আমি রবিনকে দেখতে পেলাম। রবিন মনে হয় রবিন আছে। ওকে, রবিন 13, রবিন, হ্যাঁ রবিন 14 করবে। আর ডাক নাম্বার একদম সরাসরি 14 বলবে। দেখো, তোমরা অনেকেই করে বললে, তো অনেকেই বললে। আর আমার কিন্তু দেখো লাইটিং একটু প্রবলেম হচ্ছে।
লাইটিং অনেকটা প্রবলেম আছে, তোমরা স্ক্রিনে সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তবে লাইটিং এ খুবই প্রবলেম হচ্ছে, তার কারণ আজকে আমাকেও দেখো ফেসগুলো পুরো কালো এসছে, পুরো পুরো কালো, কুচকুচে কালো। তো দেখো উত্তর কিন্তু হবে তোমাদের ম্যাগমার সঙ্গে যে জল বেরিয়ে আসে তখন তাকে উৎসন্দ জল বলে, উৎসন্দ জল বলে। বি ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে তারা 1 নাম্বার করবে। এই প্রসঙ্গে আমি ক্লাস ক্লাস কেন বলছি, এই যে ক্লাস করাচ্ছি, এখন ক্লাস করাচ্ছি, দেখো সহজত জল জল মানে পাললিক শিলা যখন সৃষ্টি হয় তখন পাললিক শিলার মধ্যে যে জল থাকে তাকে সহজত বা জন্মগত জল বলে, এটা এ। আর আবহিক জল, বৃষ্টির জল যখন ভৌমজল রূপে অবস্থান করে তখন তাকে কিন্তু আবহিক জল বলে, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে। আর ভাদর জল তো তোমরা জানো। তো উত্তর কিন্তু হবে বি ইজ দ্য কারেক্ট আনসার, যারা করেছো বি ইজ দ্য কারেক্ট আনসার, তারা কিন্তু 1 নাম্বার করে নাও। ঠিক আছে, আইনুর আলী, আইনুর আলী ওকে। তারপরে ভিএফএক্স সুজন ওকে। চলো তোমরা অনেকেই আছো এই মুহূর্তে, ধন্যবাদ, তোমরা ক্লাসগুলো করছো, খুব ভালো লাগছে দেখে। তো এই মুহূর্তে তোমরা 27 জন দেখছো ইউটিউব থেকে। তো দেখো ফেসবুক থেকে কয়জন দেখছো আমি জানি না, তোমরা কিন্তু একটু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যারা প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা রয়েছো ইউটিউবে আমার যারা রেগুলার ক্লাস করো, তোমরা আমাকে ফেসবুকে ফলো করে দিও, ফেসবুক থেকে অনেক ইনফরমেশন জানতে পারবে। যেমন আজকে তোমরা ফেসবুক থেকে একটা ইনফরমেশন জানতে পারবে, সেটা হলো আমি অ্যামাজন থেকে একটি অর্ডার করেছিলাম, 3টি বই অর্ডার করেছিলাম, কিন্তু আমি পেয়েছি একটা বই। তো সেটার ব্যাপারে আমি ডিটেলস কিন্তু ফেসবুক থেকেও ফেসবুকে দিয়েছি, দেবো একটু পরে, তোমাদের লাইভ ক্লাস শেষ হলে আমি সেখানেও দেবো। আর ইউটিউবে দেবো কিনা সেটা আমি এখনো ভাবছি। তো চলো দেখে নেওয়া যাক, তোমরা যদি কেউ ফলো না করো তোমরা ফেসবুকে গিয়ে ফলো করে এসো। তো দেখো আমি দেখে নিচ্ছি নরওয়ে ও সুইডেনের যে উপকূল রয়েছে সেই উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ। তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেশিয়ান উপকূল, যৌগিক উপকূল। দেখো নরওয়ে এবং সুইডেন উপকূল আমরা জানি। দেখো নরওয়ে, এই যে নরওয়ে, তারপরে রয়েছে দেখো সুইডেন, হ্যাঁ সুইডেন রয়েছে, এই যে যে সমস্ত দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশগুলো কি জানো, এই সমস্ত দেশগুলো প্রচুর ঠান্ডা, এই সমস্ত দেশগুলো প্রচুর ঠান্ডা। এই যে দেখেছো এই সমস্ত নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ থাকে। তার মানে এই সব জায়গায় কিন্তু দেখো ফিয়ট উপকূল দেখা যায়, বরফের কাজ কিন্তু বেশি হয়। তার মানে কিন্তু তোমরা করবে ফিয়ট উপকূল, ঠিক আছে। নরওয়ে সুইডেনের উপকূল হলো ফিয়ট উপকূলের উদাহরণ। তোমরা যারা করেছো তোমরা কিন্তু এক নাম্বার করে নাও। এরপরে তোমাদের রয়েছে, দেখো তোমাদের রয়েছে 16 দুটি রাস্তার, এই কোশ্চেনটি সবাই পারবে, দুটি রাস্তার সমকোণে মিলিত হলে যে আকৃতির জনবসতি গড়ে ওঠে তার নাম কি। আমি কিছু কোনো হিংস দেব না, হিংস দেব না, তোমরা কিন্তু নিজেদের করতে হবে। দেখো কোন এল আকৃতি, আমি অপশন বলেছি, এল আকৃতি রয়েছে, বি ওয়াই আকৃতি রয়েছে, জেড আকৃতি রয়েছে, ডি তে রয়েছে ও আকৃতির। ও আকৃতি বসতি তো জানো, ও আকৃতি, আমি হিংস দেব না, তোমাদের বলেছিলাম। তো দেখো কি হবে, অবশ্যই আমাকে রবিন 15 রবিন 15, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাকে বাপন বলছে 15 বি। ঠিক আছে, আমাকে এখন তোমরা এই মুহূর্তে 16 দেখে নিচ্ছি, গৌরব বর্মন 16 এ বললে, গৌরব বর্মন, রোহিত তোমার উত্তর ঠিক আছে, গৌরব ঠিক আছে। ফুটবল বয় অভিষেক এ, রোহিত সুপ্রিয়, বিট্টু, এনামুল, রোহিত, তারপরে রয়েছে খুশিবুর রহমান 16 এর, তারপরে রোহিত, আহ তারপরে সুজন, তারপরে ফারজানা, এনামুল, তারপরে খুশবুর, ওকে। তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক, অভিষেক দাস তোমাদের উত্তর সবাই সঠিক, তার মানে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমাদের উত্তর কিন্তু দেখে নিচ্ছি সবাই করেছে, নো প্রবলেম, নো প্রবলেম, তোমাদের উত্তর সবাই সঠিক। এ ইজ দ্য কারেক্ট আনসার, যাদের হয়েছে তারা ভদ্র মতো একদম সুন্দরভাবে তোমরা খাতায় 1 নাম্বার টুকে নাও, ডান দিক বাদিক তাকানোর কোনো প্রয়োজন নেই। আশা করি এই এলাকৃতি, এই একটি রাস্তা, এই একটি রাস্তা, এই রাস্তার দুপাশে যখন কোনো বসতি গড়ে ওঠে বা সমকোণে মিলিত হয় তখন এলাকৃতি বসতি গড়ে ওঠে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের। এরপরে রয়েছে তোমাদের 17 সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের প্রকাশ করা হয় তার নাম কি। আশা করি এই কোশ্চেনটাও তোমরা 100% সবাই সঠিক পারবে। যে ধরনের সংরক্ষণযোগ্য উদ্ভিদ এবং প্রাণী দু ধরনেরই সংখ্যা যে পুস্তকে বা বইতে লিপিবদ্ধ থাকে, IUCN দ্বারা লিপিবদ্ধ থাকে 1963 কিংবা 64-তে, মানে যে পুস্তকে আর কি, সেই পুস্তকটির নাম কি দেখে নিচ্ছি তোমাদের এই মুহূর্তে। গ্রিন ডাটা বুক, রেড ডাটা বুক, ও মাই গড, রেড ডাটা বুক, এতে রয়েছে গ্রিন ডাটা, রেড ডাটা,
তারপরে রয়েছে গ্রিন কার্ড, রেড কার্ড দেখে নিচ্ছি। ও মাই গড, বি 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 দেখে নিচ্ছি। দেখো তোমরা অনেকেই বি করেছো, অনেকে কিন্তু এ করেছো। এটা কিন্তু হবে দেখো গ্রিন ডেটা বুক। দেখো গ্রিন ডেটা বুক হবে। তবে তোমরা যদি তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই আমাকে রেফারেন্স সহ জানিয়ে দেবে। বি ইজ দ্য কারেক্ট আনসার, 1 নাম্বার নিয়ে নাও। ঠিক আছে, তবে তোমাদের বলে দিচ্ছি, যদি তোমাদের ডাউট থাকে এই কোশ্চেন নিয়ে, রেড ডাটা বুক হবে না গ্রিন ডাটা বুক হবে, রেড ডাটা বুক হবে না গ্রিন ডাটা বুক হবে, অবশ্যই আমাকে রেফারেন্স সহ জানাবে। তবে যে বিপন্ন বা বিপদগ্রস্ত বা বিরল প্রজাতি যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় বা লিপিবদ্ধ করা হয়, তখন তাকে রেড ডাটা বুক বলে। অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দেবে প্রিয় শিক্ষার্থীরা। এরপরে রয়েছে তোমাদের 18তে বলা হয়েছে চারণজ্যে মৃত্তিকা দেখা যায়। দেখো চারণজ্যে মৃত্তিকা কোথায় দেখা যায়? চারণজ্যে মৃত্তিকা ক্রান্তীয় অঞ্চল রয়েছে, উপক্রান্তীয় অঞ্চল রয়েছে, মরু অঞ্চল রয়েছে, নাতিশীতোষ্ণ অঞ্চল রয়েছে। চারণজ্যে মৃত্তিকা, তোমরা জানো চারণজ্যে মৃত্তিকা আহ, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, কিন্তু সেখানে শুষ্ক শুষ্ক অঞ্চল, বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। তবে সেখানে সরি বলে দিলাম নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। ঠিক আছে, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের চারণজ্যে মৃত্তিকা বা মলিসল মৃত্তিকা মনে থাকে যেন, মলিসল মৃত্তিকা বা চারণজ্যে মৃত্তিকা দেখা যায়। এই চারণজ্যে মৃত্তিকা বা মলিসল একটি গুরুত্বপূর্ণ মৃত্তিকা। এখানে পেইরি তৃণভূমি অঞ্চল যেখানে রয়েছে সেই ধরনের অঞ্চলে এই চারণজ্যে মৃত্তিকা দেখা যায়। তো যাদের করেছো তারা 1 নাম্বার করে নাও। এরপরে রয়েছে তোমাদের 19, ভারতীয় নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত। এতে দুধ, বিতে মাংস, সিতে ডিম, আর ডিতে রয়েছে মাছ। নীল বিপ্লব, ব্লু রেভলিউশন, ব্লু রেভলিউশন, রে রেভলিউশন, ব্লু রেভলিউশন। এই রেভলিউশন কথাটি কোন বিপ্লবের সঙ্গে যুক্ত দেখে নিচ্ছি। 19-এর উত্তম, 19-এর এ বললে। ঠিক আছে, 19-এর এ মডার্ন। তোমরা যারা দেখো এখানে আমি বলে দিচ্ছি, তোমরা যারা কিন্তু বিট্টু বলে স্যার এই কোশ্চেনে 19 নম্বরের কোশ্চেনে মৎস্য, ঠিক আছে, উত্তর কিন্তু ঠিক আছে তোমাদের মৎস্য বা মাছ। ডি কিন্তু ইজ দ্য কারেক্ট আনসার। যারা মৎস্য বা মাছ করেছে তাদের কিন্তু উত্তর সঠিক। এরপরে চলে যাচ্ছি আমি তোমাদের কুড়িতে দেখো, কুড়িতে রয়েছে ভারতের শ্বেত বিপ্লবের জনক কে। দেখো ভারতের শ্বেত বিপ্লবের জনক নরম্যান বোরলাগ, রোনাল্ড রস, তারপরে এস এস এম এস, এটা এম হবে, এম এস স্বামীনাথন। ডিতে রয়েছে ভার্গিস কুরিয়ান। চটজলদি আমাকে বলো। ঠিক আছে, যারা এখানে করেছো দেখো ভারতের শ্বেত মানে হোয়াইট রিভলিউশন, এই হোয়াইট রিভলিউশনের জনককে দেখো, উত্তর কিন্তু হবে ভার্গিস কুরিয়ান। ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো এই ভার্গিস কুরিয়ানকে শ্বেত বিপ্লব বা হোয়াইট, দেখো শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশন, শ্বেত বিপ্লব বা দুগ্ধ বিপ্লব বা কি বলবো অপারেশন ফ্ল্যাট। ঠিক আছে, মাথায় রাখবা কিন্তু যতগুলো আমি বললাম, অপারেশন ফ্ল্যাট, হোয়াইট রিভলিউশন, তারপরে শ্বেত বিপ্লব, ঠিক আছে, দুগ্ধ বিপ্লব, সবই কিন্তু একটা কথা, শ্বেত বিপ্লব, ভার্গিস কুরিয়ান যুক্ত। যারা করেছে 1 নাম্বার করে নাও। যারা করেছো তোমরা দেখি 20 ডি, হ্যাঁ তোমরা সবাই ঠিকই করেছো। ওকে, লাস্টে রবিন দেখতে পাচ্ছি। সুপ্রিয় বি হবে না কিন্তু, এটা কিন্তু ডি হবে। ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লবের জনক। আর এই আমাদের কিন্তু ভারতবর্ষে কিন্তু দেখো শ্বেত বিপ্লব ঘটেছিল হরিয়ানার কার্নালে, বিশেষ করে হরিয়ানায়। ঠিক আছে, যাদের হয়েছে তারা 1+ করে নাও। এরপরে রয়েছে 21-এর বলা হয়েছে মৌসুমী বায়ু হলো এক প্রকার কোন ধরনের বায়ু? মৌসুমী বায়ু। দেখো মৌসুমী কথাটি কিন্তু একটি আরবি শব্দ মৌসম থেকে এসছে। মৌসম থেকে এসছে। দেখো কি বললাম, মৌসুমী একটি আরবি শব্দ। মৌসম থেকে এসছে, যার কথার অর্থ হলো কিন্তু ঋতু। ঠিক আছে, তামিল ভাষায় কিন্তু আরেকটা আছে মৌসুমী, তামিল ভাষায় কিন্তু আরেকটা কথা আছে। তো মৌসুমী বায়ু কিন্তু তামিল একটি শব্দ রয়েছে, তামিল শব্দ থেকে এসছে, কিন্তু সেটি আমার মনে নেই। কিন্তু মৌসুমী বা একটু আরবি শব্দ মৌসম থেকে এসে, যার কথা অর্থ হলো ঋতু। স্থানীয় বায়ু, সাময়িক বায়ু, নিয়ত বায়ু, অনিয়ত বায়ু। তাহলে মৌসুমী বায়ু যারা করেছো দেখে নিচ্ছি। স্থানীয় বায়ু তোমরা কিন্তু 21-এর নো, তোমরা যারা করেছো দেখো মৌসুমী বায়ু কিন্তু সাময়িক বায়ু। মৌসুমী কিন্তু সারা বছর হয় না।
মৌসুমী বায়ু একটু সারা বছর হয় না, মৌসুমী বায়ু কিন্তু একটি সাময়িক বায়ু। উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা করেছো দেখো বি, যারা করেছো বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। তো অবশ্যই তোমরা কিন্তু বি করে নাও। মৌসুমী বায়ু কিন্তু একটি সাময়িক বায়ুর উদাহরণ। ওকে, এরপরে তোমরা পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি তোমাদের। পরের কোশ্চেন রয়েছে দেখো তোমাদের এসএ কিউ। এসএ কিউ শর্ট টাইপ, তোমরা এক কথায় উত্তর দেবে এসএ কিউ। মানে এসিকিউ শর্ট আনসার কোশ্চেন। এসিকিউ মানে শর্ট আনসার কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তার মানে তোমাদের জন্য কিন্তু বিকল্প প্রশ্ন রেখেছি। প্রবাল প্রাচীর কাকে বলে? দেখো প্রবাল প্রাচীর কাকে বলে, অথবা না পারলে পর্যায়নের সংজ্ঞা দাও। আর দেখো পিডিএফ পেতে গেলে কিন্তু এই হোয়াটসঅ্যাপে তোমাদের যোগাযোগ করতে হবে। এই যে ডান দিকে আমি দিয়েছি দেখো আমার মাথার উপরে 7890404016, এই নাম্বারে কিন্তু তোমরা পিডিএফ পেতে গেলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের পর্যায়ন। যারা এক কথায় বলবে কিন্তু এক কথায়, প্রবাল প্রাচীর কাকে বলে? দেখো ক্রান্তীয় অঞ্চলে সমুদ্রের মধ্যে প্রবালগুলো প্রবালগুলো সমুদ্রের কাছাকাছি বা সমুদ্রের উপকূলের কাছাকাছি বা কোনো আগ্নেয়গিরির কাছাকাছি বা কোনো দ্বীপের কাছাকাছি যখন প্রবালগুলো প্রাচীরের মতো গড়ে ওঠে, তখন তাকে বলা হয় প্রবাল প্রাচীর। ঠিক আছে, প্রবাল প্রাচীর। কোরাল রিফ যাকে বলা হয় কোরাল রিফ। ঠিক আছে, যেমন আমাদের ভারতবর্ষে, যেমন বিশ্বের মধ্যে দীর্ঘতম প্রবাল প্রাচীর রয়েছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ একটি বিখ্যাত প্রবাল প্রাচীরের উদাহরণ। এটাই হলো পৃথিবীর মধ্যে দীর্ঘতম প্রবাল প্রাচীর। আর আমাদের ভারতবর্ষে রয়েছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ। ঠিক আছে, লাক্ষাদ্বীপ প্রবাল দ্বীপ। আর পর্যয়ন কাকে বলে দেখো, অবরোহণ এবং আরোহণ। এই অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যয়ন। যারা পারবে, আশা করি যারা পারবে তারা 1 নাম্বার করে নেবে। 2 এ রয়েছে শস্যাবর্তন কৃষি কাকে বলে? দেখো শস্যাবর্তন কৃষি যে কৃষি ব্যবস্থায় যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয়, তখন তাকে শস্যাবর্তন কৃষি বা ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি বলে। CROP, ক্রপ রোটেশন। আর ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি বলে। আবার বলছি, যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করা হয়, তাকে শস্যাবর্তন কৃষি বলে। এই শস্যাবর্তন কৃষির ফলে জমির উর্বরতা শক্তি বজায় থাকে, জমির মৃত্তিকা ক্ষয় রোধ পায়। ঠিক আছে, এগুলো আর কি, নাইট্রোজেন পরিমাণ বজায় থাকে। এগুলো হলো শস্যাবর্তন কৃষি। যারা পারবে তারা 1 নম্বর করে নাও। সোনালী চতুর্ভুজ। দেখো সোনালী চতুর্ভুজ কি, এটাও তোমরা জানো। তোমাদের কিন্তু এটা যোগাযোগ পরিবহন ব্যবস্থা থেকে দিয়েছে। তার মানে সোনালী চতুর্ভুজ, দেখো সোনালী চতুর্ভুজ হলো, দেখো 1999 সালে কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই 4টি মহানগরকে 4 লেন দ্বারা, 4টি রাস্তা দ্বারা যখন যোগ করা হয়েছে, প্রধান সড়ক পথ দ্বারা যুক্ত করা হয়েছে, তখন তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। 4টি লেন, একটা রাস্তা, দুটো রাস্তা, তিনটে রাস্তা, 4টি রাস্তা। একটা রাস্তা, দুটো রাস্তা, তিনটে রাস্তা, 4টে। 1 2 3 4। তারপরে রয়েছে দেখো দেখো এরকম রয়েছে, ধরো কলকাতা রয়েছে, দিল্লি রয়েছে, তারপরে তারপরে মুম্বাই রয়েছে, তারপরে চেন্নাই রয়েছে। এই 4টি প্রধান কি করতে হয় বলতো, প্রধান মহানগরকে 4টি লেন মানে 4টি সড়ক পথ যারা যুক্ত করেছে, একে কিন্তু সোনালী চতুর্ভুজ বলা হয়। যারা পারবে, অনেকেই তো দেখছি তোমরা ঠিকই করেছো। রবিন আছো, রোহিত আছো, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তোমাদের উত্তর কিন্তু সবাই সঠিক। ঠিক আছে, এটি কিন্তু 1999 সালে হয়েছে, মাথায় রাখবে। আর এর ডিস্টেন্স কিন্তু বলে দিচ্ছি, 5480 সামথিং এরকম একটা কিছু হবে। হ্যাঁ, এরকম একটা কিছু হবে এর দৈর্ঘ্য। ঠিক আছে, এটা এটা কিন্তু করা হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে। 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে কিন্তু এই সোনালী চতুর্ভুজটি করা হয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 4-এ, কোন শহরের সিবিডি বলতে কি বোঝায়? কোন শহরের সিবিডি বলতে কি বোঝায়? দেখো তোমরা যারা পারো তারা 1 নম্বর করে নেবে। দেখো সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল। তার মানে কোনো কোনো শহর বা কোনো নগরের, কোনো শহর বা কোনো নগরের, দেখো তোমরা রোহিত বলছো, ঠিক আছে, রবিন আছো,
তুহিনা খাতুন আছে, ওকে তুহিনা খাতুন, অবরণ আরণের সম্মিলিত, ঠিক আছে। ওকে, তোমাদের উত্তর সবাই সঠিক। ঠিক আছে, তার মানে দেখো সিবিডি আমি বলে দিচ্ছি, একবার তোমরা মুখস্থ হয়ে যাবে। কোনো শহর বা কোনো নগরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলকেই বলা হয় সিবিডি। বোঝা গেল? কোনো শহর বা কোনো নগরের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলকেই বলা হয় সিবিডি। তার মানে কোনো শহর বা কোনো নগরের কোনো নগরের মধ্যে, মানে মিডলে, যেখানে খুচরো পাইকারি, তারপরে খুচরো পাইকারি বাজার থাকবে, বড় বড় অট্টালিকা থাকবে, অফিস আদালত থাকবে, সেই বিশেষ সেই বিশেষ কেন্দ্রকে বা অঞ্চলকে বলা হয় সিবিডি। যেমন কলকাতার সিবিডি হলো বড়বাজার। কলকাতার সিবিডি কোথায় বললাম? বড়বাজার। ওকে, তারপরে ধরো আমাদের কল্যাণীর সিবিডি হলো আমাদের সেন্ট্রাল পার্ক। আমাদের কল্যাণীর সিবিডি হলো সেন্ট্রাল পার্ক। ঠিক আছে, তোমাদের বহরমপুরের সিবিডি, তারপরে রয়েছে দুর্গাপুরের সিবিডি, তারপরে রয়েছে তোমাদের বর্ধমানের সিবিডি, মুর্শিদাবাদের সিবিডি। কোথায় কোথায় রয়েছে? উত্তরবঙ্গে তোমাদের কোন কোন জায়গায় সিবিডি রয়েছে আমাকে বলবে, মানে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল, যেখান থেকে তোমরা সবকিছু পাও, যেখান থেকে যোগাযোগ ব্যবস্থা, বড় বড় অট্টালিকা, বিদ্যুৎ, অফিস আদালত, ব্যাংক ব্যালেন্স যেগুলো রয়েছে, সেটি হলো সিবিডি। তোমাদের কার কোন জায়গায় সিবিডি রয়েছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। তারপরে রয়েছে ভারতের মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? দেখো ভারতের মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা, মেগা সিটি দেখো এখানে মেট্রোপলিস বলেনি, কিন্তু মেট্রোপলিস বললে কিন্তু 10 লক্ষ হতো। তার মানে মেগা সিটির দেখো ন্যূনতম জনসংখ্যা কিন্তু 10 মিলিয়ন। মেগা সিটির জনসংখ্যা 10 মিলিয়ন। যারা করেছো তাদের কিন্তু 1+ করে নাও। এরপরে রয়েছে দেখো তোমাদের এল নিনো কি? দেখো এল নিনো, এল নিনো একটি কিন্তু দেখো স্প্যানিশ শব্দ। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, যার কথার অর্থ হলো আহ, শিশু খ্রিস্ট বা লিটেল চাইল্ড বা ছোট্ট বালক বা দুরন্ত দুরন্ত বালক। ঠিক আছে, তো এল নিনো কি বললাম? একটি স্প্যানিশ শব্দ যার কথার অর্থ হলো লিটল বয় বা দুরন্ত বালক। ঠিক আছে, বা যিশু খ্রিস্ট বা লিটল চাইল্ড। ঠিক আছে, তো এই এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে একটি উষ্ণ সমুদ্র স্রোত রয়েছে। উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়, সেই উষ্ণ সমুদ্র স্রোতকে বলা হয় এল নিনো। এল নিনো প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এই এল নিনো রয়েছে পেরু, চিলি, ইকুয়েডরের দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর কিন্তু প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল বরাবর এটি প্রবাহিত হয়। তার মানে চিলি, পেরু, ইকুয়েডর, এই সমস্ত দেশের পশ্চিম উপকূল বরাবর দক্ষিণ দিকে প্রবাহিত হয় একটি উষ্ণ স্রোত, যার নাম কিন্তু এল নিনো। টর্কি, ভারতের মেগা সিটি ন্যূনতম জনসংখ্যা, মেগা সিটি 10 লক্ষ। দেখে নিচ্ছি। ওকে ওকে ওকে, ঠিক আছে তোমরা। ওকে, তাহলে তার মানে টর কাকে বলে দেখে নাও। টর কাকে বলে আমি বলে দিচ্ছি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, টর হলো টর বলা যায়, দেখো টর কোনো ইনসালভার্স ক্ষয় পেয়ে পেয়ে যখন একটু নিচু হয়ে যায়, তখন সেই ধরনের ভূভাগকে বা উঁচু ঢিবিকে বলা হয় টর। দেখো এটা রয়েছে একটি ইনসেলভার্স, এটি রয়েছে একটি ইনসেলভার্স। এই ইনসেলভার্স যখন ক্ষয় পেয়ে পেয়ে, দেখো ইনসেলভার্স যখন ক্ষয় পেয়ে পেয়ে এরকম হয়ে যায়, ঠিক আছে, এই ধরনের ঢিবিকে বা পাহাড়কে বলা হয় টর। তার মানে উপরের ভাগটা থাকবে স্বল্প উচ্চ, দেখো স্বল্প উচ্চ, আর প্রান্ত ভাগটা থাকবে মানে অল্প খাড়া ঢালযুক্ত। তার মানে স্বল্প খাড়া ঢালযুক্ত উপরের ভাগটা চ্যাপ্টা বা চওড়া থাকবে, সেই ধরনের ভূভাগকে বলা হয় টর। তো ইনসেলভার্স ক্ষয় পেয়ে এই টরে পরিণত হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে সাথে কোন ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। দেখো কোন ধরনের মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়, তোমরা যারা পারবে তারা কিন্তু 1 নম্বর করে নেবে। এটা কিন্তু লবণাক্ত মৃত্তিকা, লবণাক্ত। এই লবণাক্ত মৃত্তিকাকে কিন্তু শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। কেন বলা হয় বলতে গেলে অনেক টাইম লাগবে। এরপরে রয়েছে তোমাদের সাথে বলা হয়েছে শুষ্ক বিন্দু বসতি কাকে বলে। দেখো শুষ্ক বিন্দু বসতি যে সমস্ত অঞ্চলে প্রত্যেক বছর বন্যা মানে কি বলবো, যে সমস্ত অঞ্চলে প্রতি বছর বন্যা প্লাবিত হয়, সেই সমস্ত অঞ্চলের
অঞ্চলে যখন জনবসতিগুলো বা বাড়িগুলো একটু দূরে একটু উঁচু জায়গায় যখন গড়ে তোলে তখন তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। তার মানে বন্যা কবলিত এলাকা থেকে একটু দূরে একটু উঁচু জায়গায় যে বসতি গড়ে তোলে তখন তাকে শুষ্ক বিন্দু বসতি বলে। যেমন গঙ্গা রয়েছে, এই গঙ্গার অববাহিকা কিন্তু এরকম শুষ্ক বিন্দু বসতি দেখা যায়। তার মানে গঙ্গা তো প্রত্যেক বছর তোমরা যেন প্লাবিত হয়, বন্যা হয়, সেই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটু উঁচু জায়গায় তো এই ধরনের বসতি গড়ে ওঠে। লবণাক্ত, ঠিক আছে, বিজন বলছো লবণাক্ত, রোহিত লবণাক্ত মাটি, ঠিক আছে, উত্তর সঠিক। তার মানে তোমরা তোমরা বুঝতে পারলে শুষ্ক বিন্দু বসতি। এরপরে রয়েছে মেঘভাঙা বৃষ্টি কাকে বলে? যাদের হয়েছে তারা কিন্তু 1+ করে নেবে। মেঘভাঙা, ক্লাউড ব্লাস্ট। দেখো এই ক্লাউড ব্লাস্ট কি বলতো? মেঘভাঙা বৃষ্টি কোনো কোনো স্বল্প স্থানে ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য যখন মুষলধারে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে মেঘভাঙা বৃষ্টি বলে। বোঝা গেল মেঘভাঙা বৃষ্টি, ক্লাউড ব্লাস্ট। তার মানে আবার বলছি, কোনো স্বল্প একটি জায়গায়, কোনো একটি স্বল্প স্থানে ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য যখন মুষলধারে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কিন্তু মেঘভাঙা বৃষ্টি বলে। তার মানে এই মেঘভাঙা বৃষ্টি কিন্তু পার্বত্য অঞ্চলে, দেখো পার্বত্য অঞ্চলে যখন এই মেঘভাঙা বৃষ্টি হয়, পার্বত্য অঞ্চলে এই মেঘভাঙা বৃষ্টি হলে কি হয় বলতো? বলতো কি হয়? এই মেঘভাঙা বৃষ্টি হলে পার্বত্য অঞ্চলে আহ আহ হরপা বান দেখা যায়। দেখো এই পার্বত্য উপত্যকার মধ্য দিয়ে যখন প্রচুর জল আর বয়ে নিয়ে আসতে পারে না, তখন পার্বত্য অঞ্চলে কি হয় বলতো? হরপা বান, পার্বত্য অঞ্চলে হরপা বান সংগঠিত হয়, হরপা বান সংগঠিত হয়। যেমন মাঝে মাঝে উত্তরখণ্ডে উত্তরখণ্ডে এই ধরনের হরপা বান দেখা যায়। হিমাচল প্রদেশে এই ধরনের হরপা বান দেখা যায়। হরপা বান খুবই ভয়ানক, প্রচুর পরিমাণে লোক মারা যায় 2013 সালে। এই হরপা বানের কবলে পড়ে প্রায় 6000 মানুষের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। বোঝা গেল? ওকে, দেখে নিচ্ছি আর কে কে পারবে। এরপরে রয়েছে দেখো আম, কেরালায় সাম্প্রতিককালে বন্যার দুটি মুখ্য কারণ কি? দেখো কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য আম, মৌসুমী বায়ু তথা ভারী বৃষ্টির জন্য তোমরা বলবে কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা ভারী বর্ষণের জন্য কেরালায় কি হয়? বন্যা দেখা যায়। আর বলবে যে কেরালায় বিশেষ করে ভারতবর্ষে বা আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় মাঝে মাঝে লানিনার প্রভাবে কিন্তু ভারতীয় উপমহাদেশে বন্যা দেখা যায়। ঠিক আছে, তো এটা বলবে। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে রয়েছে সমপ্রায় ভূমি কাকে বলে? যারা পারবে তারা কিন্তু 1 নম্বর করে নেবে। তোমরা মনে করো জানো, তারপরে তোমরা কিন্তু 1 নম্বর করে নেবে। সমপ্রায় ভূমি কাকে বলে? দেখো সমপ্রায় ভূমি স্বাভাবিক ক্ষয়চক্রের উইলিয়াম মরিস ডেভিসের মতে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায় বা শেষ পর্যায় ক্ষয় পেয়ে ভূভাগ ক্ষয় পেয়ে বা উঁচু ভূভাগ ক্ষয় পেয়ে যখন একদম সমপ্রায় ভূমিতে পরিণত হয় তখন সেই ভূভাগকে বলা হয় সমপ্রায় ভূমি বা পেডি বলতে পারো কি বলবে না পেডি প্ল্যান। ঠিক আছে, বলতে পারো পেডি প্ল্যান। ঠিক আছে, সরি পেডি প্ল্যান না, পেনি প্ল্যান। ঠিক আছে, পেনি প্ল্যান, ভুল হয়েছে আমার, পেনি প্ল্যান। বোঝা গেল? পেনি প্ল্যান কথার মানে হলো সমপ্রায় ভূমি। তার মানে বুঝতেই পারছো স্বাভাবিক ক্ষয়চক্রের শেষ পর্যায়ে যে ভূভাগ ক্ষয় পেয়ে প্রায় সমতলে পরিণত হয় সেই ধরনের ভূভাগকে বলা হয় সমপ্রায় ভূমি। ঠিক আছে, এটি কিন্তু স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে কিন্তু এই ধরনের ভূভাগ দেখা যায়। তার মানে 1 নম্বর তোমরা পেয়ে গেলে। এরপরে করবে দেখো রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? এই কোশ্চেনটি আশা করি তোমরা সবাই পারবে। পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? এই কোশ্চেনটি আশা করি তোমরা সবাই পারবে। চটজলদি বলবে, পৃথিবীর দীর্ঘতম রেলপথটির নাম কি? আর তোমরা যারা এই মুহূর্তে দেখছো তোমরা কিন্তু একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা নতুন আছো অবশ্যই, যারা নতুন, আমি নতুনের কথা বলছি, আর পুরনো যারা আছো, পুরনো আমার স্টুডেন্ট, তো তোমাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা
নতুন আছো তোমরা অবশ্যই তোমাদের কিন্তু সবাইকে কংগ্রাচুলেশন। আর অবশ্যই হ্যাঁ, তোমরা যারা নতুন আছো ইউটিউব বা ফেসবুক থেকে দেখছো, তোমরা তোমরা যারা নতুন আছো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। তো অবশ্যই তোমরা কিন্তু ফেসবুক থেকে দেখলে অবশ্যই তোমরা কিন্তু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখে নিচ্ছি এই মুহূর্তে তোমরা অনেকেই আছো ট্রান্স সাইবেরিয়া রেলপথ, অনেকেই বলে দিয়েছে। মৌমিতা মণ্ডল, রোহিতা, তারপরে ওকে তোমরা কিন্তু ট্রান্স সাইবেরিয়া রেলপথ বলে দিয়েছো। উত্তর তোমাদের সঠিক, কোনো কথা নেই, কোনো কথা নেই, তোমাদের উত্তর সঠিক। ট্রান্স সাইবেরিয়া রেলপথ হলো কি বললাম, পৃথিবীর দীর্ঘতম রেলপথ। এটি কিন্তু রয়েছে ইউএসএসআর এ, ইউএসএসআর এ মানে সোভিয়েত রাশিয়ায় কিন্তু রয়েছে পৃথিবীর দীর্ঘতম রেলপথ। অর্থাৎ এক জায়গা থেকে ভলগা থেকে একদম তো মনে করো রাশিয়ার পূর্ব প্রান্ত পর্যন্ত আসতে গেলে 13 দিন সময় লাগে। 13 দিন সময় লাগে, বুঝতেই পারছো কত বড় লম্বা রেল লাইন। ঠিক আছে, তবে এই মুহূর্তে আমার এর ডিস্টেন্স মনে নেই, কতটা দূরত্ব আমার মনে নেই, তবে 13 দিন লাগে এটা আমি জানি। এটা রয়েছে কিন্তু রাশিয়ায়। এরপরে রয়েছে তোমাদের দেখো 11 দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? দেখো দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, এই কোশ্চেন একটু বড়, তবে এটা 2 নম্বরের মতো কোশ্চেন কিন্তু। দেখো দুর্গাপুরকে, তবে আমি বলে দিচ্ছি, দেখো জার্মানির রুর বলে একটি নদী আছে। জার্মানির রুর বলে একটি নদী আছে। এই রুর নদীর উপত্যকায় প্রচুর পরিমাণে কয়লা রয়েছে। সেই কয়লাকে কেন্দ্র করে সেখানে এক একটা ভারী ভারী শিল্প গড়ে উঠেছে। ঠিক সেইভাবে জার্মানি রুরের সঙ্গে আমাদের ভারতবর্ষের কি বললাম, দুর্গাপুরের দামোদর নদীর দুর্গাপুরের দুর্গাপুরের দামোদর নদীর যে উপত্যকায় কয়লাকে কেন্দ্র করে সিমেন্ট শিল্প, লোহা ইস্পাত শিল্প, ভারী ভারী এক একটা শিল্প গড়ে উঠেছে। তাই আমাদের ভারতবর্ষের দুর্গাপুরকে আমাদের ভারতের রুর বলা হয়। ঠিক আছে, 1 নম্বর তোমরা করে নাও। এরপরে রয়েছে তোমাদের রয়েছে, দেখে নিচ্ছি। তোমরা জানো তোমাদের 14টি কোশ্চেন রয়েছে, কিন্তু এই 14টি মাত্র এই 3টি কোশ্চেন হলেই তোমাদের হয়ে যাবে। দেখো অনুসারী শিল্প কাকে বলে? আশা করি এই কোশ্চেনটি সবাই পারবে। অনুসারী শিল্প তোমরা 1 নাম্বার করে নাও। দেখো অনুসারী শিল্প প্রধান শিল্পকে কেন্দ্র করে যখন অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তখন তাকে অনুসারী শিল্প বলে। যেমন আমাদের কলকাতায় রয়েছে, যেমন হলদিয়ায় পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে কিন্তু ছোট ছোট শিল্প গড়ে উঠেছে, একে কিন্তু অনুসারী শিল্প বলে। কোনো জায়গায় মোটর গাড়ি নির্মাণ শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট কাঁচ শিল্প, নাট বল্টুর শিল্প, তার টায়ার শিল্প, এগুলো যখন গড়ে উঠবে তখন তাকে কিন্তু বলা হয় অনুসারী শিল্প। ঠিক আছে, তার মানে প্রধান শিল্পকে কেন্দ্র করে, এই যে প্রধান শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট বাচ্চা শিল্প যখন গড়ে উঠবে, ছোট ছোট বাচ্চা শিল্প গড়ে উঠবে, তখন একে বলা হয় অনুসারী শিল্প। বোঝা গেল? একে বলা হয় অনুসারী শিল্প। এটা কিন্তু প্রধান শিল্প বা মেন শিল্প, আর এগুলো বাচ্চা শিল্প। ওকে, তো একে অনুসারী শিল্প বলা হয়, যেমন হলদিয়াকে কেন্দ্র করে অনুসারী শিল্প গড়ে উঠেছে। এরপরে রয়েছে দেখো ব্রেক অফ বাল্ক পয়েন্ট। এই ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি বলতো? দেখো তোমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, ধরো তুমি ধরো তুমি ধরো তুমি কোনো একটা জায়গা থেকে, মুর্শিদাবাদ থেকে বা মালদা থেকে যখন তুমি দিল্লিতে যাবে, মুর্শিদাবাদ বা মালদা থেকে যখন তুমি দিল্লিতে যাবে, তখন তোমাকে কিন্তু পরিবহন ব্রেক করা বাধ্যতামূলক। তার মানে মুর্শিদাবাদ থেকে যখন তুমি দিল্লিতে যাবে কিংবা মালদা থেকে যখন তুমি দিল্লিতে যাবে, তখন তোমাকে হয় কলকাতায় বা হাওড়ায় নেমে কি করতে হবে বলো তো, এখান থেকে ট্রেন ধরতে হবে। তো এই যে যেখানে বিরতি বাধ্যতামূলক, এখানে তোমাকে বিরতি করতেই হবে। ঠিক আছে, এই জায়গাগুলোকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট। তার মানে বোঝা গেল? তার মানে আমি ক্লিয়ার করে তোমাদের বলে দিচ্ছি, যখন এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার জন্য মানে পরিবহন পরিবর্তন করতে হয়, অর্থাৎ বিরতি বাধ্যতামূলক, তখন সেই সমস্ত অঞ্চলগুলোকে বলা হয় ব্রেক অফ বাল্ক পয়েন্ট। মানে বিভিন্ন দেশ থেকে যখন জাহাজে করে হলদিয়া কিংবা কলকাতা বন্দরে জাহাজে করে মালপত্র নিয়ে আসা হবে, তখন ওই জাহাজ থেকে যখন ট্রেনে তোলা হবে বা মালগাড়িতে তোলা হবে বা লরিতে তোলা হবে, তখন ওই জায়গাটি হলো ব্রেক অফ বাল্ক পয়েন্ট। মানে যেখানে বিরতি বাধ্যতামূলক, সেই অঞ্চলটি হলো ব্রেক অফ বাল্ক পয়েন্ট। দেখো এরপরে রয়েছে, দেখো তোমাদের 13 রেড ডেটা বুক কাকে বলে? এটা হয়েছে, তোমরা এটা অনেকেই পারবে। এটা IUCN দ্বারা হয়। এটি 1963 থেকে
64-তে হয়। এটা IUCN দ্বারা রেড ডেটা বুক প্রকাশ করা, যেগুলো বিপন্ন বা বিপদগ্রস্ত যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী রয়েছে তাদের যে পুস্তকে লিপিবদ্ধ করা থাকে তাকে রেড ডেটা বুক বলে। এটা পারবে। এরপরে লাস্ট কোশ্চেন দেখে নাও তোমরা। লাস্ট কোশ্চেন রয়েছে ফিয়ট উপকূল বলতে কি বোঝো? দেখো, ফিয়ট উপকূল, তোমরা প্রিয় শিক্ষার্থীরা ফিয়ট উপকূল জানো। আমি প্রথমেই বলেছিলাম নরওয়ে এবং সুইডেনে কিন্তু এই ফিয়ট উপকূল দেখা যায়। তার মানে তোমরা বলবে নাতিশীতোষ্ণ অঞ্চলে বা শীত প্রধান অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলে যেখানে হিমবাহ যখন প্রবাহিত হয়, উপকূল বরাবর, সমুদ্র উপকূল বরাবর যখন হিমবাহ প্রবাহিত হয়, হিমবাহের অবঘর্ষের ফলে যে ইউ আকৃতির উপত্যকা গড়ে ওঠে, তখন তাকে কিন্তু বলা হয়, সে ধরনের উপকূলকে বলা হয় ফিয়ট উপকূল। এই ধরনের উপকূল নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই সমস্ত জায়গায় রয়েছে ফিয়ট উপকূলের উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে অনেকে আছো বিপন্ন প্রজাতি, ওকে,